অর্থ পাচার মামলায় খালাস তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই হয়রানি বললেন আইনজীবী। অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। জুলাই গণহত্যার বিচারে প্রয়োজন অন্তত দুটো ট্রাইব্যুনাল, জানালেন চিফ প্রসিকিউটর। ভেবে চিনতে এগোনোর পরামর্শ ব্রিটিশ আইনজীবী ক্যাটম্যানের। মালিকরা প্রভাবশালী হওয়ায় লাগাম টানা যাচ্ছে না ব্যাটারি চালিত অটোরিকশার। শৃঙ্খলা ফেরাতে নীতিমালা করছে সরকার। এবং সিলেট বিমানবন্দরে কার্গো টার্মিনাল উদ্বোধন শিগগিরই, প্যাকেজিং ব্যবস্থা না থাকায় পণ্য রপ্তানিতে অনিশ্চয়তা। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনিক। এক যুগ পর বিদেশে অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনের মামলায় আপিল বিভাগ থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। খালাসের পর আইনজীবীরা বলেন পুরো মামলাটি ছিল রাজনৈতিক প্রতিহিংসামূলক। বিস্তারিত রাব্বি হোসেনের প্রতিবেদনে। বিগত ১৫ বছরের আওয়ামী শাসনামলে গ্রেনেড হামলা, মানহানি, অর্থ পাচার ও দুর্নীতি সহ বিভিন্ন মামলায় সাজা দেওয়া হয় বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে। বিদেশে অর্থ পাচারের অভিযোগে ২০০৯ সালে মানি লন্ডারিংয়ের আইনে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় ২০১৩ সালে তারেক রহমানকে খালাস ও গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের সাজা ও ২০ কোটি টাকা অর্থদণ্ড দেয় বিচারিক আদালত। পরে এ মামলায় বিচারিক আদালতের রায় বাতিল করে ২০১৬ সালে তারেক রহমানকে ৭ বছরের সাজা ও ২০ কোটি টাকা অর্থদণ্ড দেয় হাইকোর্ট। সেই সাথে গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বহাল রেখে অর্থদণ্ড বাড়ানো হয় আরও ২০ কোটি। ২০২৪ সালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়াসউদ্দিন আল মামুন আপিল করলে হাইকোর্টের রায় স্থগিত রাখে আপিল বিভাগ। বৃহস্পতিবার এই মামলা থেকে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিল আপিল বিভাগ। এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। খালাসের পর আইনজীবীরা বলেন মামলাটি ছিল পুরোপুরি মিথ্যা। তারেক রহমান আপিল না করলেও খালাস পেয়েছেন তিনি। প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস, এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, এই মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য, এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারে। এ সময় দুদকের আইনজীবী বলেন মামলার প্রক্রিয়াতে তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের কোনো প্রমাণ ছিল না। নিচের কোর্টে স্পেশাল জজ সাহেব যে সাজা দিছিল, এখানে গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছর সাজা দিছিল যে মানি লন্ডারিং আইনে, আর তারেক রহমানকে খালাস দিছিল। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা প্রায় ৮৪টি মামলার মধ্যে এখন বাকি রয়েছে দুর্নীতির আরেকটি মামলার রায়। রাব্বি হোসেন, এখন, ঢাকা। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, হঠাৎ করে একটি দেশকে আদর্শ দেশ বানানো সম্ভব নয়। বহু বছর ধরে চলে আসা বিষয়গুলো থেকে বের হতেও সময় লাগবে। আইনের শাসন প্রতিষ্ঠার কাজ করছে তার সরকার। তিনি আরও জানান, ছাত্রদের ওপর শেখ হাসিনার নৃশংস হত্যাযজ্ঞের বিচারের দাবিতে রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। দেশের অর্থনীতিকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তী সরকার এগিয়ে যাচ্ছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ দ্রুত এগিয়ে নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক আদালতের দাবি তুলেছেন বিচার প্রার্থীরা। কিভাবে ও কবে আরেকটি আদালত গঠন করা হবে সে এখতিয়ার সরকারের। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, গণহত্যার বিচার কাজ পরিচালনার জন্য অন্তত দুটো ট্রাইব্যুনাল প্রয়োজন। তবে আদালতের সংখ্যা নয়, বিচার এগিয়ে নেয়াই মূল কাজ বলে মনে করছেন তিনি। বিস্তারিত দেখবেন আমার প্রতিবেদনে।
জুলাই আগস্টে কোটা আন্দোলন ঘিরে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের স্লোগান পৌঁছে যায় সারা দেশে, রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে, যাতে প্রাণ যায় ১৫,০০০ ছাত্র জনতার। ছাত্র জনতার ঘোষিত এক দফায় ২০২৪ সালের ৫ আগস্ট সফল হয় গণ অভ্যুত্থান। পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, জোরালো হয় গণহত্যার বিচারের দাবি। এর ধারাবাহিকতায় ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পরপরই প্রশ্ন ছিল, গণহত্যার বিচার করতে ঠিক কতটা সময় প্রয়োজন? আদৌ কি একের বেশি ট্রাইব্যুনাল গঠন করা সম্ভব? ৫৬,০০০ বর্গমাইল জুড়ে অপরাধ হয়েছে। আমাদের আইনে বলা আছে যে গভর্নমেন্ট চাইলেই এক বা একাধিক ট্রাইব্যুনাল সেট আপ করার ক্ষমতা আমাদের আইনে আছে। একই সাথে যখন একাধিক মামলার বিচার চলমান হবে, তখন দুটো ট্রাইব্যুনাল ভাগাভাগি করে এই মামলাগুলো করলে বিচার কার্যটা দ্রুত অগ্রসর হবে। এই ব্যাপারে আমরা সরকারের সাথে ইতিমধ্যে কথাও বলেছি। সরকারের রেসপন্সটাও ইতিবাচক এবং আমি বিশ্বাস করি যে গভর্নমেন্ট হয়তো এই ব্যাপারে একটা পজিটিভ সিদ্ধান্ত নেবেন। বিচারগুলো একই সাথে দুটো ট্রাইব্যুনালে যদি শুরু হয়, তাহলে দ্রুত অগ্রসর হওয়া সম্ভব হবে। সেক্ষেত্রে সরকার চাইলে এখনই এটা ট্রাইব্যুনাল গঠন করতে পারেন এবং এখন গঠন করাটাই বুদ্ধিমানের কাজ হবে, যাতে করে ট্রাইব্যুনালের নতুন যারা আসবেন তাদেরকে এখানে পুরো সিস্টেমের সাথে একটা অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন থাকবে, সেটা তারা এখন যদি হয়ে নেন। সরকার যদি মনে করেন যে পরিমাণ মামলা আছে বা যে পরিমাণ মামলা সামনের দিকে হবে, সে তার উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর প্রয়োজন, তো সেটা সরকার তার নিজস্ব ইচ্ছায় এই ট্রাইব্যুনাল সংখ্যা বাড়াতে পারেন। কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের আমলে তৎকালীন ট্রাইব্যুনালের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার বিশেষজ্ঞ ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান ট্রাইব্যুনালের কট্টর সমালোচক থেকে এখন তিনি প্রতিষ্ঠানটির প্রধান পরামর্শক। তার কাছে প্রশ্ন ছিল, দ্বিতীয় ট্রাইব্যুনাল কেন প্রয়োজন? You will have a single judge who would sit on all procedural matters, and then you'll have a trial panel of 3 judges that deal with the trial, and then you will have an appeal panel. And I think that's one of the things that we need to think about as to whether in the future, for the longer term, to ensure that justice is done and justice is seen to be done, that the process is structured in a way that meets all of those demands. দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই। তবে কিভাবে গঠন করা হবে ট্রাইব্যুনাল, সে বিষয়ে স্পষ্ট করেন চিফ প্রসিকিউটর নিজেই। গভর্নমেন্ট আগের ট্রাইব্যুনাল যেভাবে গঠন করেছেন, এখানে যদি সুপ্রিম কোর্টের বিচারকরা কেউ আসেন, তাহলে তো সুপ্রিম কোর্টের বিচারকদের এখানে আসার ব্যাপারে সুপ্রিম কোর্টের একটা পারমিশন লাগে, অনুমতি লাগে। আর অন্যরা যারা এদেরকে গভর্নমেন্ট সরাসরি এখানে নিয়োগ দিতে পারেন। সুতরাং কোন প্রক্রিয়ায় যাবেন, এটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করলে এটা হয়ে যাবে। তো প্রজ্ঞাপন জারি করাটাই হচ্ছে আইন মন্ত্রণালয়ের কাজ। এটা সরকারের সিদ্ধান্ত নিলে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করলে ট্রাইব্যুনাল গঠিত হয়ে যাবে। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার কার্য পরিচালনার দায়িত্ব এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে। প্রসঙ্গ, ঠিক কতটা দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সমস্ত বিচার কার্য পরিচালনা শেষ করতে পারবে, আর তার লক্ষ্যে প্রসিকিউটররা এবং সরকার পক্ষরা বলছেন খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে, গঠন করা হবে নতুন ট্রাইব্যুনাল। দেখার বিষয় ঠিক কতদিন সময় লাগে এই মানবতা বিরোধী অপরাধের বিচার কার্য শেষ হতে। মশিউর অনিক, এখন ঢাকা। ঢাকার সড়কে যে ব্যাটারি চালিত রিক্সা চলে, তার ৮০% মালিক সমাজের প্রভাবশালী ব্যক্তিরা। এই ব্যবসার সঙ্গে যুক্ত পুলিশ, শিক্ষক থেকে শুরু করে অনেকেই। সড়কে অবৈধ হলেও নিম্নবিত্ত মানুষের জীবিকার সহজ পথ তৈরি করে তার লাগাম টানা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যদিও সরকার এই বিষয়ে নীতিমালা তৈরির কাজ শুরু করেছে, আর এই নিয়ে যাত্রীদের মাঝেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন গালিম ইবনে রিয়াজ। বৈধ অবৈধ বলে কোনো কথা না, ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিকশার এখন রাজত্ব। গত বছরের নভেম্বরে হাইকোর্টের রায়ের স্থিতি অবস্থার পর এখন তাদের যেন স্বর্গরাজ্য। অনেকটা হুট করেই ঢাকার অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কেও ব্যাটারি চালিত রিকশার রাজত্বের পেছনে কি এমন আছে? এমনকি রিকশার গ্যারেজে গিয়ে দেখা যায় নতুন রিকশা আর পুরনো রিকশার মেরামতের ব্যস্ততা বেড়েছে আগের থেকে বহু গুণে। দিনে ডেলি একটা করে হইতো, তখন ডেলি 2-3টা করে বানানো। সুপারভাইজারি বেতন করে পাইছি আপনার 18,000 টাকা বেতন পাইছিলাম, এখন জমা মমা যে 2700 টাকা পাই, সংসারটা চলতেছে, রেন্ট করতে হইতেছে না। শুধু কি চালকেরই লাভ? এই ব্যবসায় সমাজের প্রভাবশালী ব্যক্তিরাও জড়িত। একটা পুলিশ 2টা গাড়ি কিনে ভাড়া দিতেছে, আর বাজারের টাকা চলতেছে ওটা দিয়া, এরকম কিছু।
আবার একটা মনে করেন সরকারি লোক 2-3টা গাড়ি কিনা এরকম ভাড়া দিতেছে। আগে এত গাড়ি ছিল না তো এখানে। বিল্ডিং এলারও মনে করেন এরকম মানে ইনভেস্ট করে মনে করেন গাড়ি 4-5টা কিনা ভাড়া দিতেছে। 3 চাকার এই যানে মন্থর ঢাকা আরও মন্থর। দ্রুতগতির বাস, প্রাইভেট কারকে চলতে হচ্ছে ধীর গতিতে। রাস্তাঘাটে বের হয়ে পড়তে হচ্ছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। উল্টে যাচ্ছ কেন? উনি বলতেছে যে আমি এখান থেকে যামু, তারপর ওরা বলতেছে যে আমি যামুই, পারলে কি করবেন? যেখানে সেখানে ব্রেক করে, হুট করে কোনো সিঙ্গেল না কিছু না, হুট করে ব্রেক, কোনো কিছু না। এতিবেলায় আমার সাথে বাইতুল মোকাররম থেকে বাইরে যেতেছে লাগিয়ে যায়, একটু লেগে আমি হার্ট ব্রেক না করলে লেগে যায়। ওরা শহরে চালার মতো নেই, চুরি করছে যে ও অটো চালায়, ডাকাতি করছে যে অটো চালায়। সিঙ্গেলের মতো ঠিক মতন দিতে পারে না, না দেখে ডাইনে ঢুকা দেয়, বামে ঢুকা দেয়। আমাদের যেমন যোগ্যতা আছে, লাইসেন্স, ড্রাইভারের যোগ্যতা, গাড়ির যোগ্যতা, সব যোগ্যতা আছে, অটো রিক্সার যোগ্যতা আছে, কোনো কিছু যোগ্যতা নাই। দিন দিন এই যে মানুষের কাপড়, বোরকা এগুলো পেঁচিয়ে মানুষ দিনকে দিন অ্যাক্সিডেন্ট বাড়ছে। হরহামেশাই ব্যাটারি চালিত রিক্সা উঠে যাচ্ছে ফ্লাইওভারে, ঘটছে দুর্ঘটনা। নিচে তো জাম, এই কারণে ঢালে নামবে, তো এই কারণে আসলাম। আমরা তো সব জায়গায় চালাতে পারছি, এই কারণে আসলাম। ব্যাটারি রিক্সার লাগাম টানতে সরকার নীতিমালার সিদ্ধান্ত নিয়েছে, দেয়া হবে রেজিস্ট্রেশন। অটোরিকশা চালক মালিক যারা রয়েছেন তাদের সাথে বারবার বৈঠক করেছি এবং এই সংক্রান্তে একটা নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এই ক্ষেত্রে অটোরিকশার মালিকানা এবং চালক এই সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা প্রণয়নের প্রক্রিয়া চলছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এক ব্যক্তি একাধিক অটোরিকশার মালিক হতে পারবেন না, এবং দ্বিতীয়ত হচ্ছে আরেকটা নীতি যে যিনি মালিক তিনি চালক। কিন্তু এমন সিদ্ধান্তে চালকরা কি বলছেন? আমার টাকা নাই, পয়সা নাই, কিভাবে একটা 50-60 হাজার টাকা একটা গাড়ি নেব? কথা বুঝেন নাই? এখন গ্যারেজের মালিকের গাড়ি আছে, এদের ভাড়া চালাই আমরা। ব্যাটারি চালিত রিক্সা ব্যবহারে যাত্রীদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। অ্যাকচুয়ালি পায়ারটাই বেশি ভালো, অটোতে চলতেছি কারণ এখন সময়ের ব্যাপার স্যাপার আছে, তাড়াতাড়ি যাওয়া আসা, যা অটো দিয়ে রিস্কি একটা কাজ করে, বাট এটাকে যদি সেফলি চালানো যায়, যখন এই অটোতে নাই, বাট অনেক অটোতে এখন ইন্ডিকেটর থাকে। এমনিতে আমি দূরের জন্য অটো প্রেফারই করি। যে ব্যবসায় সমাজের প্রভাবশালীদের চোখ পড়েছে বাস্তবতার সাথে নীতিমালার বিস্তর ফারাক, তাহলে কি ঢাকার সড়কে ব্যাটারি চালিত রিক্সার শৃঙ্খলা ফেরানো সহজ হবে? গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। বিএসইসির চেয়ারম্যানের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ না করায় কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। আগারগাঁও সিকিউরিটিজ ভবনে আছেন সহকর্মী আতাউর নিয়ন, তার কাছে জানবো বিস্তারিত। আতাউর, আপনার কাছে জানতে চাই, এই যে কমিশনের যে কর্মকর্তা কর্মচারীরা যারা আজকে কর্মসূচি পালন করছেন, তারা আসলে কি বলতে চাচ্ছেন, এবং কোনো ধরনের আজকের নজরদারি ছাড়া পুঁজি বাজারের লেনদেনই বা কেমন হচ্ছে? প্রথমেই জানিয়ে রাখি যে গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারদের পদত্যাগের দাবিতে কিন্তু সকাল 11টা থেকে বিকেল 4টা নাগাদ প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা তারা এক ধরনের অবরুদ্ধ করে রাখেন তাদেরকে, এবং পরবর্তীতে হচ্ছে যখন চেয়ারম্যান পদত্যাগ করতে রাজি হন না, তখন আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং তাকে বের করে নিয়ে যায়। এবং আজকে যথারীতি সকাল 9টা থেকে অফিস কার্যক্রম শুরু হয়, তবে সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা অফিসে আসলেও তারা কোনো ধরনের কাজ করেন না, এবং তারা পরবর্তীতে একটি সংবাদ সম্মেলন করবেন এবং তাদের বর্তমান যে পরিস্থিতি এবং সার্বিক যে দাবি আছে সেই বিষয়ে তারা জানাবেন বলে তারা কার্যক্রম পরিচালনা করছেন। তবে অফিসিয়াল যেই কার্যক্রম রয়েছে, বা আমরা জানি যে শেয়ার বাজারে যে লেনদেন হয় বা সার্বিক যে কার্যক্রম আছে, সেটা কিন্তু এই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এখান থেকে নজরদারিতে রাখা হয় যে সেখানে কোনো অনিয়ম হচ্ছে কিনা বা কারসাজি হচ্ছে কিনা, এবং সেটি কিন্তু তারা নজরদারিতে রাখে এবং পরবর্তীতে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়। কিন্তু এখন পর্যন্ত আমরা সকাল থেকে দেখছি যে এই বিএসইসির যেই বিভাগগুলো রয়েছে সেই কোনো বিভাগেই কোনো কর্মকর্তা কাজ করছেন না, কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু পুঁজিবাজার আজকে সকাল থেকে লেনদেন চলছে, এবং আমরা বেলা 12টা পর্যন্ত দেখতে পেরেছি যে সেখানে কিন্তু সূচকের প্রায় 20 পয়েন্টের বেশি কিন্তু উত্থান ছিল। তো সেই জায়গা থেকে এক ধরনের সার্ভিলেন্স বা নজরদারির বাহিরেই কিন্তু এসএসসির নজরদারি ছাড়াই কিন্তু আজকে পুঁজিবাজারে এই মুহূর্তে লেনদেন চলছে, এবং সকাল থেকে পুঁজিবাজারে সূচকের উত্থান দেখা গেছে। আর সার্বিকভাবে যে কর্মকর্তা কর্মচারী
ব্যবসায়ীরা যে তারা কর্মবিরতিতে আছেন তাদের দাবি গতকালকে যারা যে দাবিগুলো জানিয়েছিল 4 দফা দাবি, সেই দাবিগুলো এসিসি চেয়ারম্যান মেনে নিলে তারা তাকে পদত্যাগে বাধ্য করবেন না। তবে সেগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা তাকে পদত্যাগ চান বলে তারা দাবি জানাচ্ছেন। সেই দাবিগুলোর মধ্যে অন্যতম একটি দাবি রয়েছে, আমরা জানি যে বিগত সরকারের আমলে যেই শেয়ার বাজারে অনিয়ম কারসাজি হয়েছে সেখানে 12টি কোম্পানির তদন্ত প্রতিবেদনের মধ্যে 60টি প্রতিবেদন জমা পড়েছে এবং সেখানে কিন্তু এই বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কিন্তু বেশ কিছু কর্মকর্তা কর্মচারীদের নাম উঠে এসেছে, যেখানে ইতিমধ্যে আমরা দেখেছি যে গতকালকে একজনকে যে দীর্ঘদিন ধরে ছুটিতে ছিলেন সেই নির্বাহী পরিচালককে গতকালকে কিন্তু বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এবং সে তারপরই তাকে ফিরিয়ে নিয়ে আসা সহ সেই তদন্ত রিপোর্ট যেন বাস্তবায়ন বা সেই তদন্তের ভিত্তিতে যেন শোকজ করা না হয় কর্মকর্তা কর্মচারীদের, সেই দাবি সহ তারা 4 দফা দাবি জানায়, যেটি আসলে চেয়ারম্যান মেনে নেয়নি এবং তারই প্রেক্ষিতে তার পদত্যাগের দাবি জানানো হয়। তো আজকে সেই দাবি যেহেতু পদত্যাগ করেননি তো আর দাবি মেনে নেয়নি, সেই কারণে তার পদত্যাগের দাবিতে এখনো কর্মবিরতি আছে এবং কর্মবিরতি চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের পরিস্থিতির সবশেষ তথ্য। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে কক্সবাজার জেলায় আহত 47 জনকে দেয়া হচ্ছে আর্থিক সহায়তা। সেখানে কথা বলছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফাউন্ডেশন এবং বাংলাদেশের সরকার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে আপনাদের সকল সহযোগিতা দেওয়ার জন্য। আমি কথা শেষ করে দেব, বেশি কথা বাড়াবো না। তার আগে একটি শেষ কথা বলে যেতে চাই। আপনারা ভিডিওতে দেখেছেন শহীদ আনাস একটি চিঠি লিখে গিয়েছে। মাত্র ক্লাস 10-এ পড়তো শহীদ আনাস এবং তার এই বীরত্ব গাথা আমরা দেখতে পেরেছি। তার মা যখন আমাদের কাছে এসে বলে যে আনাস যে দেশের জন্য জীবন দিয়েছে তার জন্য দেশ কি করেছে, এই দেশের কাছে কিন্তু কোনো উত্তর নেই। আপনারা যারা আহতরা আছেন আপনারা যদি এই প্রশ্ন করেন, আমাদের কাছে কোনো উত্তর নেই। কারণ যতদিন না পর্যন্ত প্রত্যেকটি বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন না হচ্ছে, প্রত্যেকটি বিচার না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই দেশের কাছে, আমাদের কাছে, কারোর কাছে এটির উত্তর থাকবে না। এবং এই বিচার প্রক্রিয়াতে যদি আমরা বিন্দুমাত্র কোনো রকম গাফিলতি দেখতে পারি, আমরা আবারও আবু সাঈদের মতন বুক চিতিয়ে মীর মুগ্ধের মতন পানি হাতে আমরা আবারও রাস্তায় নামবো এবং আমরা আবারও যুদ্ধ করব। আমাদের জন্য এই জুলাই আগস্টে যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ আমাদের জন্য এখনো শেষ হয়নি। আমরা এই যুদ্ধ চালিয়ে যাব যতদিন না পর্যন্ত আমরা এর বিচার দেখতে পাচ্ছি, যতদিন না পর্যন্ত এই গণ অভ্যুত্থানের যারা শহীদ এবং আহত পরিবাররা রয়েছে তারা সম্পূর্ণভাবে পুনর্বাসন হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আহত ভাইদের, আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের ভাই বোনদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনাদের যে কোনো রকম সমস্যা আমাদের ফাউন্ডেশনের সবসময়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে কক্সবাজারের জেলায় আহত 47 জনকে দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা। সেখানে কথা বলছিলেন সংগঠনটির প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্য পণ্য রপ্তানি করতে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক কার্গো টার্মিনাল। বহুকাঙ্ক্ষিত সেই কার্গো টার্মিনাল চালু হবে 2-1 মাসের মধ্যেই। তবে সিলেটে অনুমোদিত ওয়্যারহাউসে প্যাকেজিং ব্যবস্থা না থাকায় পণ্য রপ্তানি নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। গুলজার আহমেদের প্রতিবেদনে ছবি তুলেছেন সেলিম মিয়া। সিলেট বিভাগ জুড়েই নানান জাতের সবজি ও সাইট্রাস জাতীয় ফলের উৎপাদন ব্যাপক। স্থানীয় বাজারের পাশাপাশি এসবের চাহিদা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাঙালিদের কাছে। এছাড়া দেশীয় কুটির শিল্পের বিশাল বাজার রয়েছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো টার্মিনাল না থাকায় এতদিন রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব পণ্য বিদেশে রপ্তানি করতেন ব্যবসায়ীরা, যাতে সময় ও বাড়তি ব্যয়ের বোঝা চাপ ছিল রপ্তানিকারকদের উপর। এ কারণে দীর্ঘদিন ধরেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এ অঞ্চলের ব্যবসায়ীরা। এরই প্রেক্ষিতে প্রায় 26 কোটি টাকা ব্যয়ে সিলেটে নির্মাণ করা হয়েছে কার্গো টার্মিনাল। প্রায় 100 টন পণ্য ধারণ ক্ষমতা, অত্যাধুনিক কার্গো কমপ্লেক্সের কাজও প্রায় শেষ। বসানো হয়েছে এক্সক্লুসিভ ডেডিকেশন সিস্টেম স্ক্যানার মেশিনও।
সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই এই কার্গো টার্মিনাল উদ্বোধনের কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঢাকা থেকে শুধু আমাদের সব কার্গোগুলো যায়, তো ঢাকার উপরে লোড বেশি পড়ে, চাপ বেশি পড়ে। তো আমরা যদি সিলেটের থেকে একটা শুরু করতে পারি তাহলে আমাদের চাপ কমে যাবে এবং এই এরিয়ার যত লোড আছে আমরা পাঠাতে পারবো। প্লাস আমাদের জানেন যে আমাদের কৃষি পণ্যের ব্যাপারে একটা আছে, আমরা যেগুলো পাঠাতে পারছি না, এই পরিকল্পনায় আমরা এগিয়ে যাই এবং আপনারা শুনে খুশি হবেন যে আমরা অলমোস্ট শেষ পর্যায়ে আছি। এই মাসের শেষের দিকে, না হলে সামনের মাসের ফার্স্ট উইকে আমাদের অপারেশন শুরু হবে। কার্গো কমপ্লেক্স নির্মাণ করা হলেও এখনও গড়ে ওঠেনি প্যাকেজিং ব্যবস্থা, ফলে রপ্তানি নিয়ে কিছুটা সন্দিহান স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলছেন, প্যাকেজিং ব্যবস্থা না থাকলে সিলেট থেকে পণ্য রপ্তানি করতে সময় ও খরচের পরিমাণ বাড়বে। খাদ্যদ্রব্যের ব্যাপারে ল্যাব থাকতে হবে, পরীক্ষা করে এইটাকে কতদিন ভালো থাকবে, প্যাকেজিং সিস্টেম করা, এইগুলা যদি না থাকে, এখানে যদি প্যাকেজিং সিস্টেম চালু না করা হয় তাহলে রপ্তানি করা কঠিন হবে। আচ্ছা, অন্য জায়গা থেকে যেমন ঢাকার যে ল্যাব আছে, ল্যাব থেকে হয়তো সিলেট আনিয়ে ওইটাকে রপ্তানি করার ব্যবস্থা করতে পারে সরকার, কিন্তু রপ্তানিকারকরা ঢাকার থেকে সিলেট পর্যন্ত যে ক্যারিং চার্জ, অতিরিক্ত ওদের উপরে যে টাকাটা পড়বে, এর দরুন কেউ রপ্তানি করতে চাইবে না। যেহেতু ওয়্যার হাউস রেডি এবং সময় এসেছে এবং এইটার যে একটা চাহিদাও আছে, তাহলে পণ্য অন্ততপক্ষে পরিবহনটা যদি আরম্ভ করা হয় তাহলে ওয়্যার হাউসটা অ্যাক্টিভ হবে, আমাদের ব্যবসায়ীদের কাজ করতে সুবিধা হবে এবং পাশাপাশি অনতিবিলম্বে যাতে প্যাকেজিং সিস্টেমটা যাতে চালু হয়। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, কৃষিপণ্য রপ্তানি করে ব্যবসায়ীরা যেন সুফল পান সে বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে। প্যাকিং হাউসের বিষয়টা আসলে কৃষি মন্ত্রণালয়ের, তারা দেখছেন বিষয়টা। প্যাকিং হাউসের মাধ্যমে শুধুমাত্র কৃষিপণ্য ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউকেতে পাঠানোর ক্ষেত্রে সুবিধা হবে, এছাড়া অন্য সব জায়গায় প্রেরণের কিন্তু সুবিধা আমাদের আছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, প্যাকেজিং হাউস তৈরি হলে সিলেট থেকে বছরে অন্তত 250 কোটি টাকার কৃষিপণ্য রপ্তানি করা সম্ভব, যা এখন শূন্যের কোঠায়। গুলজার আহমেদ, এখন সিলেট। রমজানে বিশেষ মূল্য ছাড়ে চিনিগুঁড়ো চাল, মসুর ডাল আর সয়াবিন তেল সহ 19 ধরনের নিত্যপণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর 15টি স্থান থেকে এসব পণ্য কিনছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, আমি একটু জানতে চাই আপনার থেকে যে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনে ক্রেতারা আসলে কতটুকু লাভজনক অবস্থানে আছেন এবং তাদের মন্তব্যটাই বা কি জানাবেন? অনেক রমজান মাসকে ঘিরে সিটি গ্রুপ যেই সাধারণ ক্রেতাদের জন্য, ভোক্তাদের জন্য যে আয়োজন করে থাকে, গতবারও আমরা দেখেছি, এবছরও কিন্তু চলছে রমজান মাসকে ঘিরে বিশেষ যে মূল্য ছাড়ের তাদের যে 19টি পণ্য বিক্রি, সেটি কিন্তু চলছে। আমরা আজকের চিত্র যদি বলতে চাই, আমি এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে রয়েছে। এখানে আমরা দেখছি যে সকালবেলা থেকেই এই বিক্রি কার্যক্রম শুরু হয়েছে, 19টি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে এবং বিক্রি চলছে। এখানে কিন্তু আগত ক্রেতারা প্রতিটি পণ্যই কিন্তু তারা দেখছেন, অর্থাৎ 19টি পণ্যই তারা দেখছেন এবং তাদের যেই পণ্যগুলো প্রয়োজন, অর্থাৎ প্রতিটি পণ্যই কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য। আমি যদি বলে রাখতে চাই, এখানে যে সমস্ত পণ্যগুলো মিলছে, বিশেষ করে তীর অ্যাডভান্স সয়াবিন তেল রয়েছে 1 লিটার, 2 লিটার এবং 5 লিটারের বোতল। এর মধ্যে প্রতিটি তেলের বোতলে, অর্থাৎ প্রতি লিটারেই কিন্তু বিশেষ মূল্য ছাড় রয়েছে এবং পাশাপাশি ডাল রয়েছে, চিনিগুঁড়া চাল রয়েছে। প্রতিটি পণ্যে, অর্থাৎ এই 19টি পণ্যে সর্বোচ্চ যে নিয়মিত যে দাম রয়েছে, অর্থাৎ নিয়মিত দামের চেয়ে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত সুলভ মূল্যে কিন্তু এখান থেকে ক্রেতারা কিনছেন। এবং একাধিক ক্রেতার সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে রমজান মাসকে ঘিরে যেই বাজারে যে অস্থিরতা দেখা যায় নিত্য প্রয়োজনীয় পণ্যের, সিটি গ্রুপ যেহেতু বিশেষ মূল্য ছাড়ে এবং বিভিন্ন স্থানে এই সমস্ত পণ্যগুলো দিচ্ছে, সেক্ষেত্রে তাদের অত্যন্ত সুবিধা হচ্ছে। এবং যে আসছেন, অর্থাৎ আমরা দেখছি যে সমস্ত ক্রেতারা আসছেন সকলেই কোনো না কোনো পণ্য কিনে নিয়ে যাচ্ছেন এবং ক্রেতারা যেটি বলছেন যে সিটি গ্রুপের এই যে কার্যক্রম চলছে সেটি যাতে শুধু রমজান মাসকে ঘিরে নয়, তাদের যে পরামর্শ যে সারা দেশে এবং বিভিন্ন সময়কে ঘিরেই যাতে তাদের এই কার্যক্রম চালু রাখে, ক্রেতারা এমনটিই বলছেন। এবং এখনও কিন্তু মতিঝিলের এই ট্রাক সেল যেটি বিক্রি হচ্ছে, সেখানেও কিন্তু আমরা ক্রেতাদের ভিড় দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু তাদের পছন্দের যে সমস্ত পণ্যগুলো রয়েছে, বিশেষ করে যেটি বলছিলাম যে রমজানকে ঘিরে যে নিত্য প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে আমরা দেখেছি সয়াবিন তেল, ছোলা, চিনি, ডাল, এই সমস্ত পণ্যগুলো কিনছেন। ক্রেতাদের যে প্রত্যাশা যে সিটি গ্রুপ প্রতিবারের মতো যে রমজান আয়োজন করেছে এবং সারা দেশে তাদের এই বিস্তৃতি যাতে আরও ছড়িয়ে পড়ে, এমনটিই বলছেন সাধারণ ক্রেতারা।
বগুড়া শহরের 5টি পয়েন্টে ট্রাকে করে দেয়া হচ্ছে টিসিবি পণ্য। বাজারের চেয়ে কম দামে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। আগামী 28 মার্চ পর্যন্ত চলবে এই কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে শহরের কালীতলা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম, সেখানে চলে যাচ্ছি। রাজীব, জানাবেন যে এই যে পেছনে আমি ভিড় দেখতে পাচ্ছি, স্বল্প মূল্যে তারা পণ্য কিনতে যাচ্ছেন, তাদের অভিব্যক্তিটা জানতে চাই এবং কি কত সংখ্যক মানুষ আসলে এই সুবিধার ভেতরে আসলে থাকছেন সেটাও জানাবেন। হ্যাঁ, অনেক রমজানের রোজা রেখে প্রচণ্ড রোদ এবং গরমের মধ্যে সাধারণ মানুষ এখানে টিসিবির পণ্য নিতে এসেছেন। বাজারের যে কিছুটা স্বল্প মূল্যে এখানে পণ্য পাবেন, সেজন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করতে এখানে এসেছেন। তবে এখানে যে পরিমাণ পণ্য দেয়া হচ্ছে তাতে করে আসলে চাহিদা পূরণ হচ্ছে না। প্রতিটি ট্রাক থেকে 400 জনকে এখানে এই দ্রব্যগুলো দেয়া হচ্ছে। তবে এখানে বগুড়ার যে 5টি পয়েন্টে 5টি ট্রাক থেকে দেয়া হচ্ছে, সব মিলিয়ে 2000 জনকে এখান থেকে পণ্য দেওয়া হবে। তবে এর বিপরীতে কিন্তু এখানে সাধারণ মানুষ পণ্য সংগ্রহ করতে এসেছেন, কয়েক গুণ মানুষ এসেছেন। এই যে কার্যক্রম, এই কার্যক্রমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ভিড় থাকার কারণে মাঝে মাঝে এখানে হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটছে এবং পুলিশ এসে সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আর বগুড়ার আরও যে জায়গাগুলোতে টিসিবি পণ্য দেওয়া হচ্ছে তার মধ্যে জেলখানার মোড়ে একটি ঘটনা ঘটেছে, সেখানে হাতাহাতির ঘটনা ঘটেছে এবং সেনাবাহিনী সেখানে গিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আর এখানে 28 মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং শুক্রবার বন্ধ থাকবে এটি। আর এই যে 2000 মানুষকে এখানে সারাদিন, এই একদিনে 2000 মানুষকে দেয়া হচ্ছে, এখানে তাদের দাবি যে আরও এই সংখ্যা বাড়ানো হোক এবং সেটি 8 থেকে 10,000 প্রয়োজন, এরকম মনে করছে সাধারণ মানুষ। এই ছিল আমার কাছে বগুড়া থেকে টিসিবি পণ্যের সবশেষ খবর। ঈদকে সামনে রেখে বরিশালে জমে উঠেছে দর্জি ও থান কাপড়ের দোকানগুলো। বেড়েছে ক্রেতাদের ভিড়, আর সে কারণে পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দর্জিরা। তবে এবার কাপড়ের দাম ও মজুরি বেড়েছে বলে জানান ক্রেতারা। ঈদ বাজার ঘিরে মাহমুদুর নবীর ক্যামেরায় ফেরদৌস সোহাগের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। বরিশালে এখন জমজমাট দর্জি দোকান। সেলাই মেশিনের শব্দ আর কাটাকাটির ব্যস্ততায় দর্জিরা কেউ কাপড় কাটছেন, কেউ সেলাই করছেন, আবার কেউ দিচ্ছেন সুতোয় কারুকাজ। শবে বরাতের পর থেকেই নগরীতে ধীরে ধীরে বাড়তে থাকে পোশাক তৈরির চাপ। ঈদ উপলক্ষে দর্জির দোকানগুলো 20 থেকে 22 রমজান পর্যন্ত অর্ডার নেবে বলে জানালেন মালিকরা। লেহেঙ্গা সেট, স্কার্ট সেট, তারপর বাচ্চাদের ফ্রক, কুচি ফ্রক, এইসব বিভিন্ন সব কিছুই মিলেই জেলেই ভালো। গতবার তো কম ছিল, এবার একটু বেশি। এখন এবার তো প্রথম শবে বরাত থেকে আপনার কাজটা শুরু হয়েছে আমাদের। সকাল থেকে রাত পর্যন্ত চলা এই ব্যস্ততার সঙ্গে তাল মিলিয়ে জমে উঠেছে থান কাপড়ের বাজারও। বরিশালের কাঠপট্টি ও চকবাজার এলাকায় এখন ভিড় বেশি নারী ক্রেতাদের। দোকানিরা বলছেন, দেশি বিদেশি নানা ধরনের কাপড় থাকলেও বিদেশি কাপড়ের দাম এবার বেশি বলে জানান ক্রেতারা। গেছে বছর যেটা 300 টাকা নিচে গছ, ওইটা আজকে 400 টাকা করে। দোকানিরা বলতেছে তারা কিনতেছে বেশি দামে, এখন আমাদের কাছ থেকে তো একটু বেশি নিবেই। 30-40 টাকা এরকম গজপতির দাম বেশি সবকিছুরই। থরে থরে সাজানো নানা রং ও ডিজাইনের কাপড়, সুতি, বিনে সুতি, ছাপা, একরঙা, কাতান, সিল্ক, জর্জেট সহ রয়েছে বিভিন্ন ধরনের কাপড়। ভারত থেকে কাপড় না আসায় চীন থেকে আমদানি করা কাপড় এবার বেশি দেখা যাচ্ছে। ফলে কিছু কিছু কাপড়ের দাম 20 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। গতবার ছিল শুধু নেটের মধ্যে, এবার আসছে আপনার অর্গানজা আসছে, টিস্যু আসছে, ভালো মানের আমদানি জর্জেট আসছে। ডলারের দাম যেহেতু এবার অনেক বৃদ্ধি, সেই জন্য মালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু তুলনামূলক অতটা না। ইন্ডিয়ান মাল তো এখন একটু কম ঢোকে, যার জন্য দামটা একটু বেশি। অনেক বেশি তা না, কিছুটা বেশি। গত ঈদের চেয়ে এবার ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি ভালো বলে জানান বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি। এবার জিনিসপত্র স্বাচ্ছন্দ্যে মানুষ ক্রয় করতে পারতেছে। তখন তো একটা রাজনৈতিক অস্থিরতা ছিল, এইবার সেই রকম রাজনৈতিক অস্থিরতা নাই। আইন শৃঙ্খলা মোটামুটি জনগণের পক্ষে। যদি সরকার সহযোগিতা করে, প্রশাসন সহযোগিতা করে, তাহলে ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারবে। বরিশালে 2 শতাধিক থান কাপড়ের দোকান ও 4 শতাধিক দর্জির দোকানে কাজ করেন প্রায় 6000 শ্রমিক। ফেরদৌস সোহাগ, এখন বরিশাল। ঈদ উপলক্ষে টাঙ্গাইলে দিন দিন বাড়ছে দেশীয় প্রসাধনীর বাজার। এ সময় মেহেদি সহ নানা প্রসাধনীর বাজার বাড়ছে কয়েক গুণ। ক্রেতারা বলছেন, আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী কিনছেন তারা। আর ব্যবসায়ীরা বলছেন, ঈদের প্রসাধনী থেকে জেলার ব্যবসা হবে প্রায় 12 কোটি টাকার। কাসর আহমেদের তথ্য, ছবিতে দেখবেন বিস্তারিত।
ঈদে কেবল নতুন পোশাক নয়, 2 হাত মেহেদিতে রাঙিয়ে নিতে বিশেষ উৎসব হিসেবে ধরা দেয় নারীদের কাছে। সঙ্গে পছন্দের প্রসাধনীর ব্যবহার আর উপটানে নিজেকে নতুন করে সাজিয়ে নেওয়া তো আছেই। প্রকৃতি আর পরিবেশের কারণে গরমে ভারী মেকআপ অস্বস্তির কারণ হতে পারে, তাই এবারে হালকা ও সতেজ সাজসজ্জা বেছে নিতে চাইছেন তরুণীরা। ঈদ উপলক্ষে কালার কসমেটিক্স আর স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো বেশি যায়। একদিকে বিদেশি প্রসাধনীর মান নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব, অপরদিকে বাজারে মিলছে মানসম্মত নানান দেশীয় পণ্য। এতে করে বাড়ছে ক্রেতা চাহিদা। মেহেদি, লিপস্টিক, ফেস পাউডার, নেল পলিশ, কাজল, আইলাইনার আর গাঢ় রঙের বদলে পিচ, মভ ও গোলাপির মতো হালকা রঙের লিপস্টিক কিনছেন নারীরা। 10,000 পরে থেকে পুরা দামে ধুমধাম বেচাকেনা হয়ে যাবে। মমতাজে চলে, মেহেদি চলে, মমতাজ স্কার্ফ, মেসেজ, তেল আছে, মাথার তেল, এগুলো চলে। ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় এবারে প্রসাধনীর দাম কিছুটা বাড়তি, আর রমজানের শুরুর দিকে হওয়ায় ক্রেতাদের ভিড়ও কিছুটা কম। তবে রমজানের শেষের দিকে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলছেন তারা। আর ব্যবসায়ী নেতারা বলছেন আসন্ন ঈদে জেলায় প্রসাধনী বিক্রি হবে 12 কোটি টাকার। টাঙ্গাইলে অন্তত 6 থেকে 700 দোকান রয়েছে কসমেটিক্সে। তো ব্যবসায়ীদের আশাবাদ এবার যে তারা অন্তত 10 থেকে 12 কোটি টাকার বিক্রি হবে বলে মনে করছেন। গত বছর ঈদে টাঙ্গাইলে 7 কোটি টাকার প্রসাধনীর বিক্রি হয়েছিল। এখন টাঙ্গাইল। এ পর্যায়ে আন্তর্জাতিক প্রসঙ্গ। ট্রাম্পের কথা না শুনলে হামাসের সব সদস্যকে জীবন দিতে হবে। ফিলিস্তিনি জনগণ যদি হামাসকে সমর্থন জানায় তাহলে গাজা উপত্যকা পরিণত হবে নরকে। সামাজিক যোগাযোগ মাধ্যম হামাস ও ফিলিস্তিনিদের এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় বসার বিরল এক উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে সামরিক প্রধান নিয়োগ দিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই গাজা ইসরায়েল যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। তার এমন হুঁশিয়ারিতে গেল 19 জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। প্রথম ধাপে 42 দিনের যুদ্ধবিরতিতে 33 জন ইসরায়েলি জিম্মির বদলে মুক্ত হয় প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। এরপর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে। এবার ফিলিস্তিনি জনগণ ও হামাসকে শেষবারের মতো সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জীবিত কিংবা মৃত সব জিম্মিদের মুক্তি দিয়ে হামাসকে গাজা উপত্যকা ছেড়ে যেতে হবে, তা না হলে গাজা পরিণত হবে নরকে এবং হামাসের কোনো সদস্য নিরাপদে থাকবে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প আরও বলেন, তার কথা না শুনলে গাজাকে শেষ করতে যা প্রয়োজন তার সবই ইসরায়েলকে দেয়া হবে। ট্রাম্প অতীতেও এ ধরনের হুমকি দিয়েছেন, এমনকি গাজা দখল করে ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর প্রস্তাবও দিয়েছিলেন তিনি। তবে কোন শর্তে বা কী উপায়ে জিম্মিদের মুক্তি দেবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি ট্রাম্প। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য মতে হামাসের হাতে এখনও 59 জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে এখনও জীবিত আছেন 24 জন। এদিকে গাজার যুদ্ধ অবসানে বিরল এক উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। 1997 সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ 28 বছর পর সেই হামাসের সঙ্গেই সরাসরি আলোচনা করতে কাতারে গেছেন মার্কিন বিশেষ দূত অ্যাডাম বোহেলার। বিষয়টি হোয়াইট হাউসের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়। Comes to the negotiations that you're referring to, first of all, the special envoy who's engaged in those negotiations does have the authority to talk to anyone. Israel was consulted on this matter. And look, dialogue and talking to people around the world to এদিকে ইসরায়েলের 24তম সামরিক প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইয়াল জামিরকে। যুদ্ধবিরতির অচল অবস্থা নিরসন এবং বাকি জিম্মিদের ফিরিয়ে আনার দায়িত্ব এখন তার কাঁধে। জিম্মিদের অবিলম্বে মুক্তি না দিলে গাজায় ফের হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তানভীর জনি, এখন বিশ্ব। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূল থেকে 58 জন অভিবাসন প্রত্যাশীর একটি দলকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাদের গ্র্যান্ড ক্যানারিয়ার বন্দরে নিয়ে যাওয়া হয়। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস জানিয়েছে অভিবাসীদের মধ্যে এক নারীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। উত্তর পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলের স্প্যানিশ দ্বীপপুঞ্জ অবৈধ অভিবাসন প্রত্যাশীদের সমস্যায় ভুগছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গেল বছর স্পেনে অবৈধ অভিবাসীদের 53% এসেছে এই রুটে, আর চলতি বছরে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসী এসেছে 7,000-এরও বেশি।
ওয়ানডে ক্যারিয়ারের দীর্ঘ ১৯ বছরের পথ চলায় বেশ কিছু অনন্য রেকর্ডের অধিকারী মুশফিকুর রহিম। তিনি বাংলাদেশ ক্রিকেটের অনেক রেকর্ডের নায়ক, মিস্টার ডিপেন্ডেবল। দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরি, একই সাথে উইকেট কিপার, ব্যাটার হিসেবে বেশ কিছু ঈর্ষণীয় রেকর্ডের মালিক তিনি। বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। দীর্ঘ প্রায় ১৯ বছরের অধ্যায়, অনেকটা আক্ষেপেই সমাপ্তি। বেশ কিছু রেকর্ড আর কীর্তিতে ভরপুর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ২০০৬ সালে আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর গত ১৯ বছরে দেশের হয়ে মোট ২৭৪ ওয়ানডে খেলেছেন মুশফিক। ৩৬.৪২ গড়ে ৯টি সেঞ্চুরি ও ৪৯টি 50-র কল্যাণে করেছেন ৭,৭৯৫ রান। বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ৩৭টি ওয়ানডেতে। বাংলাদেশ ক্রিকেটের অনেক প্রথম রেকর্ডের নায়ক মুশফিক। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ২৭৪ ম্যাচ খেলেছেন তিনি। ২৫০ ম্যাচ খেলতে পারেনি আর কোনো ক্রিকেটার। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১২৪ ম্যাচের জয়ের স্বাদও পেয়েছেন তিনি। ২০১০ সালের ১৫ জুলাই থেকে ২০১৬ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত দেশের হয়ে টানা ৯২ ওয়ানডে খেলার কীর্তি করেছেন মুশফিক। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও তার। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে ১৪-৪ ও ২ ছক্কায় ৬০ বলে করেন সেঞ্চুরি। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭,৭৯৫ রান করেছেন মুশফিক। সেঞ্চুরি ৯টি, সর্বোচ্চ রান তামিম ইকবালের ৮,৩৫৭, সেঞ্চুরি ১৪টি। ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ছক্কা মেরেছেন ঠিক ১০০টি। কিপার ব্যাটার হিসেবে মুশফিক রান করেছেন ৭,২৫৪। রানের হিসেবে তার উপরে আছেন কেবল ৩ জন কিপার। ওয়ানডে ইতিহাসে উইকেট কিপার ব্যাটার হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় ২৬০ ম্যাচ খেলে ৫ নম্বরে মুশফিক। ৩৬০ ম্যাচ খেলে সবার উপরে কুমার সাঙ্গাকারা। এরপরে ৩৫০ ম্যাচ খেলে মহেন্দ্র সিং ধোনি। মার্ক বাউচার খেলেছেন ২৯৪ ম্যাচ ও ২৮২ ম্যাচ খেলে ৪ নম্বরে অ্যাডাম গিলক্রিস্ট। উইকেটের পেছনে গ্লাভস হাতে ২৪১ ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম। স্টাম্পিং করেছেন ৫৬টি। মোট ডিসমিসাল করেছেন ২৯৭টি, যা বাংলাদেশের রেকর্ড। এক ওয়ানডেতে ৫ ক্যাচ নেওয়া বাংলাদেশের একমাত্র কিপার মুশফিকই। এই কীর্তি তিনি করেছেন ২ দফায়। এক ম্যাচে ৫টি ডিসমিসাল একাধিকবার করা একমাত্র কিপারও তিনি। ওয়ানডেতে বাংলাদেশের সেরা জুটির অংশীদার মুশফিকুর রহিম। সাকিব আল হাসানের সঙ্গে তার জুটিতে এসেছে ৩৫৪৫ রান, যা একমাত্র ৩০০০-এর অধিক রানের জুটি। সবচেয়ে বেশি ৬০টি সেঞ্চুরি পার্টনারশিপও আছে মুশফিক ও সাকিবের। ২০২২ সালে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে লিটনের সাথে ২০২ রানের জুটি করেন মুশফিক, যা তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের সেরা। ২০০২ সালে টি-20 ক্রিকেটকে বলেছিলেন বিদায়। ২০২৫-এ থামলেন ওয়ানডে থেকেও। তবে প্রজন্মের অন্যতম সেরাই ক্রিকেটারকে সাদা পোশাকে দেখা যাবে আরও কিছুদিন। এই সময় রেকর্ড বুককে আরও সমৃদ্ধ করবেন, এমনটাই প্রত্যাশা ভক্ত সমর্থকদের। ফারহান ইহসান, এখন। দর্শক, এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অর্থ পাচার মামলায় খালাস তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে হয়রানি, বললেন আইনজীবী। অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। জুলাই গণহত্যার বিচারে প্রয়োজন অন্তত দুটি ট্রাইব্যুনাল, জানালেন চিফ প্রসিকিউটর। ভেবেচিন্তে এগুলোর পরামর্শ ব্রিটিশ আইনজীবী ক্যাটম্যানের। মালিকরা প্রভাবশালী হওয়ায় লাগাম টানা যাচ্ছে না ব্যাটারি চালিত অটোরিকশার। শৃঙ্খলা ফেরাতে নীতিমালা করছে সরকার। সিলেট বিমানবন্দরে কার্গো টার্মিনাল উদ্বোধন শিগগিরই। প্যাকেজিং ব্যবস্থা না থাকায় পণ্য রপ্তানিতে অনিশ্চয়তা। দর্শক, এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।